শুরু করছি ইলেকট্রিক ফ্লাস্ক পার্ট 9 নিউমেরিক্যাল সলভ। একটা ভালো অঙ্ক করাচ্ছি, এটা পরীক্ষায় আসতে পারে। দেখো বই থেকে আমি অঙ্কটা করাচ্ছি। অঙ্কটা দেখো, R1 এবং R2, অবশ্য R2 হচ্ছে গ্রেটার দ্যান R1, ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক গোলীয় খোলককে যথাক্রমে Q1 এবং Q2 আধান দেওয়া হলো। ঠিক আছে, গাউসের উপপাদ্য ব্যবহার করে দেখাতে হবে। 1 নাম্বার, যখন স্মল আর অর্থাৎ নির্ণীয় বিন্দুটি ক্যাপিটাল R1 এর থেকে কম, অর্থাৎ ভিতরের যে খোলক তার ভিতরে, ব্যাসার্ধের ক্ষেত্রের প্রাবল্যের মান হবে 0। 2 নম্বর হচ্ছে, যখন স্মল আর ক্যাপিটাল R1 এর থেকে বেশি কিন্তু ক্যাপিটাল R2 এর থেকে কম, সেক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য হবে Q1/4πε0r²। আমি আগে ছবিটা আঁকছি, তারপর ব্যাখ্যা করছি। ওকে, এই যে প্রবলেমটা করলাম এই অনুযায়ী ছবিটা আমি আঁকা কমপ্লিট করছি। প্রথমে একটা গোলক আঁকলাম যার ব্যাসার্ধ হলো R1, ক্লিয়ার। এরপর আরও একটা গোলক আঁকবো যার ব্যাসার্ধ হবে R2। এরপরে গোলকটা আঁকলাম, এর ব্যাসার্ধ হবে R2, ক্লিয়ার। তাহলে এখানে আমি নোট করে দিচ্ছি R1 লেস দ্যান R2। আচ্ছা, সমকেন্দ্রিক গোলক বলেছে, অর্থাৎ যাদের কেন্দ্র হচ্ছে O, অর্থাৎ প্রথম যে গোলক তার নাম দিলাম S1, দ্বিতীয় গোলক তার নাম দিলাম S2। S1 গোলক এবং S2 গোলকের কেন্দ্র হচ্ছে একটাই O, এই হচ্ছে গোলক। এবার অঙ্ক অনুযায়ী বলে দিচ্ছে প্রথম যে গোলক তার আধান হচ্ছে Q1 আর দ্বিতীয় গোলকের আধান হলো Q2। ঠিক আছে, এই যে ছবিটা আঁকছি এই ছবিটাই অঙ্কর ডেসক্রিপশান দিয়ে দেবে। কীভাবে না, R1 একটা গোলক, R2 ব্যাসার্ধের একটা গোলক যারা সমকেন্দ্রিক। প্রথম গোলকের পৃষ্ঠে Q1 আধান আছে, দ্বিতীয় গোলকের পৃষ্ঠে Q2 আধান আছে। এই তো অঙ্ক হয়ে গেল। এরপর বলছে গাউসের উপপাদ্য ব্যবহার করে দেখাতে হবে যে যদি ভিতরে একটা পয়েন্ট নাও P পয়েন্ট এবং যার দূরত্ব হচ্ছে R, ঠিক আছে, R দূরত্ব, তাহলে এই P পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য 0 হবে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে প্রথম নিয়মটা কি, তার প্রথম যে প্রশ্ন 1 আর যদি ক্যাপিটাল R1 এর থেকে কম হয়, কম হলে E 0 হবে। এটা আমি শো দ্যাট প্রশ্নটা দিয়ে দিচ্ছি, শো দ্যাট দেখাও যে স্মল আর লেস দ্যান ক্যাপিটাল R1 হলে E 0 হবে। ওকে, তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে এই P বিন্দু অর্থাৎ R ব্যাসার্ধ নিয়ে একটা গাউসীয় তল কল্পনা করলাম। তোমরা ছবিটা একটু পরিষ্কার করে আঁকবে যাতে পরিষ্কার বোঝা যায়। আর এইটা উল্লেখ করে দেব গাউসীয় তল। লাল পেন পরীক্ষার খাতায় ব্যবহার করবে না, তোমরা নীল আর কালো এই দুটো পেন ব্যবহার করতে পারো। আর এই আঁকার ক্ষেত্রে উড পেন্সিল ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। গাউসীয় তল, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কী হবে, আর ব্যাসার্ধের গাউসীয় তল আঁকা হলো। দেখো
আর ব্যাসার্ধের গাউসীয় গোলক কল্পনা করা হলো। যেহেতু প্রশ্ন নম্বর 1 নম্বর ক্ষেত্রে আমি বলছি। আচ্ছা, সেই সাথে এটাও বলা যায় যে আধান সাধারণত কিন্তু খোলকের বাইরে থাকে, ভিতরে থাকে না। তাহলে এখানে লিখব এই তলের, এই গোলকের বলি, এই গোলকের অভ্যন্তরে কিউ হচ্ছে 0। খুব বেশি কথা লিখব না, কিউ 0। তাহলে কি লিখব? ইডিএস গাউসীয় উপপাদ্য ব্যবহার করতে বলা হয়েছে। কিউর মান 0, অতএব এটা 0, আর এটাই হচ্ছে ফাই। তা ফাই ইকুয়াল টু ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি? ই ডিএস 0, অতএব ই 0। তাহলে দেখাতে পারলাম, ব্যাস এইটুকুই। ওকে। আচ্ছা, এরপরে বলেছে 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, যদি আর ক্যাপিটাল R1 এর থেকে বেশি আর ক্যাপিটাল R2 এর থেকে যদি কম হয়, তা সেক্ষেত্রে কি হবে? একই ছবিতে আমি এঁকে দেখাবো। অর্থাৎ এই জায়গায় যদি পয়েন্টটা থাকে, আমি এইটার আমি এইটার নাম কি দিই? কিউ দিই, কিউ বিন্দুতে। ওকে। অর্থাৎ এখানে লিখে দিচ্ছি অ্যাট কিউ, আর এখানে লিখে দিচ্ছি অ্যাট পি। আমার বোঝার সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য এই কিউ বিন্দুতে একটা গাউসীয় গোলক আঁকবো। এটা যেহেতু অঙ্ক করছি, সুতরাং থিওরির মতন সব লেখার দরকার নেই। ওকে। এবং এর যে দূরত্ব, এই জায়গাটা আমি কিউ ধরছি, এটা হচ্ছে আর। ওকে। তো এক্ষেত্রে কি করব? একবার তো লিখলাম, সুতরাং বারবার লেখার দরকার নেই। এখানেও আমি উল্লেখ করব গাউসীয় তল। দ্বিতীয় ক্ষেত্রে গাউসীয় তল, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলবো গাউসীয় আর ব্যাসার্ধের গাউসীয় তল দ্বারা বেষ্টিত আধান। এটা অবশ্যই লিখতে হবে, বেষ্টিত আধান। অর্থাৎ এই যে 2 নম্বর যে গাউসীয় তলটা আঁকা হয়েছে, এই তলের ভিতরে আধান কত? তোমরা নিজেরাই বলো কত হবে। দেখো, এর মধ্যে একমাত্র এই গোলকটা আছে, যার আধান হচ্ছে Q1, তাহলে সেটা হচ্ছে Q1। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ফাই ইকুয়াল টু ই ডট ডিএস ইকুয়াল টু Q1 বাই এপসাইলন নট। ওকে। এখান থেকে ই বাইরে বেরিয়ে আসবে, এটা হচ্ছে ডিএস ইকুয়াল টু Q1 বাই এপসাইলন নট। ই বা ডিএস চলে এসো। এই যে গাউসীয় তল, লাল ডট 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 ডট, এইটার ব্যাসার্ধ হচ্ছে আর। এর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। সেটা লিখে দেবো। তাহলে এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটা Q1 বাই এপসাইলন নট। তাহলে এইখান থেকে আমরা পেলাম ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 বাই আর স্কোয়ার। ওকে, এটা বেরিয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা আমি বলছি, প্রশ্ন নম্বর 3, যদি তোমাদের বইয়েতে, বিশেষ করে আমার বইয়েতে ছাপাটা ভুল আছে, একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 3 নম্বর প্রশ্নটা আছে, ছাপাটা ভুল আছে। এইটা হবে স্মল আর গ্রেটার দ্যান R2। ক্লিয়ার?
স্মল আর গ্রেটার দ্যান R2 হবে, এটি কারেকশন করে নেবে। অর্থাৎ স্মল আর গ্রেটার দ্যান R2 খোলক দুটির বাইরে। তাহলে চলে এসো এখানে ছবিটা, দুটো খোলক অর্থাৎ S1 এবং S2 এই খোলক দুটির বাইরে এইখানটা আমি বিন্দুটা নিলাম, এইখানকার এই বিন্দুর নাম দিলাম আমি টি বিন্দু, এবং এই যে দূরত্বটা এইটা হচ্ছে R। হতে পারে তোমরা এটা R1, এটা R2, এটা R3 নাম দিতে পারো, এখানে অসুবিধে কিছু নেই। এখানে তো মেনশন করেই দেওয়া হচ্ছে যে নিম্ন বিন্দুটি তিনটি বিভিন্ন অবস্থানে থাকছে। আচ্ছা, আমরা আসল কথায় চলে যাচ্ছি। এখন এই টি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কতভাবে নির্ণয় করব। তো গাউসের উপপাদ্যের সাহায্যে যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা এখানে একটা গাউসীয় তল কল্পনা করব। দেখো একটা গাউসীয় তল কল্পনা করলাম, আর এখানে এটা উল্লেখ করে দিচ্ছি গাউসীয় তল। তোমরা তিনটের জন্য আলাদা আলাদা ছবি আঁকতে পারো, অসুবিধে নেই, তবে একটার মধ্যে সেরে নিলাম সময় বাঁচানোর জন্য, জায়গা বাঁচানোর জন্য, ঠিক আছে। তো এক্ষেত্রে তিনটেরই ট্রিটমেন্ট কিন্তু একই, অসুবিধা হওয়ার কথা না। তাহলে এইখানটা আমরা যেটা লিখব, আর ব্যাসার্ধের ঠিক আগের ভাষাটাই লিখছি, ওকে। দেখো আর ব্যাসার্ধের গাউসীয় তল দ্বারা বেষ্টিত আধান, আমরা ছবিতে চলে যাচ্ছি। ছবিটা দেখো, এই হচ্ছে আর ব্যাসার্ধ, এই হচ্ছে গোলক। এখন এই গোলকের ভিতরে দুটো গোলক আছে, S1 আর S2, এই দুটো গোলক আছে। S1 গোলকের আধান Q1, S2 গোলকের আধান Q2। তাহলে মোট আধান কত হলো? Q1 প্লাস Q2। কারণ আমি প্রথমেই বলেছিলাম 1 নম্বর ভিডিওতে যে গোলক খোলক বা অভ্যন্তরীণ এই যে গাউসীয় তল দ্বারা বেষ্টিত মোট যে আধান, অর্থাৎ ক্লোজ সারফেসের ভিতরে টোটাল যা আধান থাকবে তার বীজগাণিতিক যোগফল। কিন্তু এখানে Q1 Q2 কোনো চিহ্ন নেই, প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই, সুতরাং আমি প্লাস চিহ্ন আছে ধরে নিচ্ছি, ঠিক আছে। যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে চিহ্ন সমেত লিখতে হবে, ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে মোট আধান কত হবে? Q1 প্লাস Q2, ওকে, এই হচ্ছে আধান। এবারে আমরা ফাই বের করব। ফাই ইকুয়াল টু, এটা গাউসীয় সূত্র ডাইরেক্ট ব্যবহার করছি, E ডট ds ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই এপসাইলন নট, ওকে। তাহলে এখান থেকে আমরা পাবো E ds Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই এপসাইলন নট। E এটা হবে 4 পাই r স্কোয়ার ইকুয়াল টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই এপসাইলন নট। E ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে গেছে এবং আমরা প্রমাণ করতে পেরেছি বা দেখাতে পেরেছি। ব্যাপারটা কিন্তু খুবই সোজা, ওকে। আচ্ছা, এরপরেও তোমাদের আরও কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, একটু লক্ষ্য করো অঙ্কটা। বলছে যদি Q1 Q2 ESU এককে এবং R সেন্টিমিটার এককে থাকে, তাহলে উপরের যে রেজাল্টগুলো বেরোবে সেই রেজাল্টগুলো মান কি হবে তোমাকে লিখতে হবে। ভেরি ইজি, কোনো অসুবিধা নেই। আমাদের যা রেজাল্ট বেরোচ্ছে সেটা CGS পদ্ধতিতে কী হবে, ওকে। দেখো 1 নম্বর ক্ষেত্রে E ইকুয়াল টু 0 বেরিয়েছে, তাহলে CGS-এ করলে কিন্তু 0ই হবে, এটা কোনো প্রবলেম না।
তাহলে সেটা লিখে নিচ্ছি। Q1 ও Q2 ESU এককে এবং আর যদি সেন্টিমিটার এককে থাকে, তাহলে 1 নম্বর ক্ষেত্রে E = 0, 2 নম্বর ক্ষেত্রে বা 2 নম্বর রেজাল্টটা একবার দেখে নিই। E = 1/4πε0 Q1/r², তাই কি? এখন এটা তো এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতি থেকে সিজিএস পদ্ধতিতে যাওয়ার নিয়ম কি? এই যে টার্মটা আছে এই টার্মটা 1 হবে। ওকে, তাহলে আমরা ওখানে শুধু 1 লিখব। তাহলে E = Q1/r², এই রেজাল্টটা হবে। অর্থাৎ 1/4πε0, এটা 1 লিখতে হবে। অর্থাৎ এসআই থেকে সিজিএস, এটা একটা টিপস। ওকে, এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে যেতে গেলে এই টার্মটা 1 লিখতে হবে, আর যদি কে থাকে কেটাও 1 লিখতে হবে। আর 3 নম্বর কেস, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাই লিখে ফেলো। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।